হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই বৃষ্টির রাতে আজকে তোমাদের জন্য খুবই আনন্দদায়ক একটি গল্প নিয়ে হাজির হয়েছি। যদি তোমরা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোন, তাহলে আমি বলে দিলাম তোমাদের মাথায় কোনো কাজ করবে না। আর একটা কথা, তোমরা শুধু আমার গল্প শোনো, কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার চাচার ছেলে আমার সাথে থাকত। আমার নিজের কোনো ভাই ছিল না, তাই আমি তাকে ভাইয়ের মতোই দেখতাম, কিন্তু সে আমাকে অন্য চোখে দেখত। আমি ওর থেকে 9 বছরের ছোট ছিলাম। একদিন যখন আমি স্কুল থেকে ফিরে আসি, তখন বাড়িতে কেউ ছিল না, শুধু ভাই ছিল। আমি যখন দাদার ঘরে যাই, তখন সে ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি বলেছিলাম, ভাই দরজাটা বন্ধ করলে কেন? তখন সে আমার সাথে কোনো কথা না বলে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। সে বলল, তুই আমার বোন হতে পারিস না, আমি তোর ভাই না। তারপর আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে, কারণ আমি বিছানায় শুয়ে চোখের জল ফেলেছিলাম। কাচের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, আর তার সাথে আমার স্বপ্ন আর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। আবার কান্নার আওয়াজ গোটা ঘরে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই মানুষটার মনে কোনো প্রভাব ফেলে না। আমি নিজের বাড়িতেও নিরাপদ নই। আমি যন্ত্রণায় ছটফট করতেছিলাম। আমি চোখে ঝাপসা দেখছিলাম। আমার চোখের জলে বালিশ ভিজেছিল। আজ আমার মূল্যবান সম্পদগুলো সে এক রাতে আমার কাছ থেকে নিজের চোখের সামনেই চুরি করে নিল। তার মাসুল হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। সেদিনের প্রত্যেকটা মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠছিল। সেদিন আমার বাবার কথা খুব মনে পড়ছিল। আমি বাবার চোখের মণি ছিলাম। আর যদি আমার বাবা বেঁচে থাকতেন, তাহলে কার এত সাহস হতো না আমার ওই বাড়িতে আমাকে কিছু করার। আমার কান্নার আওয়াজ বাড়ির সব দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। এই একই দেওয়ালে একদিন আমার হাসির শব্দ প্রতিধ্বনিত হতো। আমি কি এমন পাপ করেছিলাম যার শাস্তি আমি এভাবে পাচ্ছি? যে মানুষটাকে আমি সবথেকে বেশি বিশ্বাস করতাম, সেই আমার সাথে এরকম করল। আমি অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিলাম। তারপর উঠে আয়নার সামনে নিজেকে দেখে আমার আবার কান্না পেয়ে গেল। আমি চোখে মুখে জলের ছিটে দিয়ে নিজেকে সামলে বাইরে বেরিয়ে এলাম। মায়ের ফিরে আসতে এখনো কতক্ষণ লাগবে কে জানে। আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখি। আমি এখনো ভয়ে কাঁপছিলাম। আমার বারবার মনে হচ্ছিল আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আমি চোখ খুললেই যেন এই দুঃস্বপ্ন শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হওয়ার নয়। আমাকে সত্যিটা মেনে নিতেই হবে। এটা কোনো ভয়ঙ্কর স্বপ্ন নয়, এটা একটা ভয়ঙ্কর সত্যি। আর এই সত্যিটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি আবার চিৎকার করে কাঁদতে শুরু করলাম। মনে হয় এভাবে আমাকে সারা জীবন কাটাতে হবে। বিকেল হতেই মা আর আমার ছোট বোন বাড়ি ফিরে আসে। মা এসে আমার ঘরের দরজায় টোকা মারে। মায়ের আওয়াজ শুনে আমি ছুটে গিয়ে দরজা খুলে দিই। মাকে জড়িয়ে ধরে আমি কাঁদতে শুরু করি। মা তো আমার অবস্থা দেখে নিঃশ্বাস নিতেই ভুলে গেছিল। খুব অস্থিরতার সাথে আমাকে জিজ্ঞেস করে, এসব কি করে হলো? আমি মাকে সব কথা বলে দিলাম। যা শুনে অবাক হয়ে গেল। মায়ের তো আমার কথা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু আমার অবস্থা দেখে মায়ের খুব খারাপ লাগে। মনে হয় আমার কপালে এটাই লেখা ছিল। আমি তখনও জানতাম না আমার কপালে আরও কি কি লেখা আছে। আমরা 3 বোন সারাদিন বাড়িতে হুল্লোড় করতাম। বাড়িতে রোজই উৎসব লেগে থাকত। বাবা আমাদের দুজনকে দেখে খুব আনন্দ পেত, কিন্তু মা আমাদের দুষ্টুমি দেখে মাঝে মাঝে রেগে যেত। বাবা যে অফিস থেকে ফেরত, আমি বাবাকে বায়না করে বসতাম আর তাকে আমার সারা দিনের গল্প শোনাতাম। সব কথা না বলা অবধি আমি শান্তি পেতাম না। মা বলতো আমি বাবার প্রাণ, সব কিছু ঠিকই চলছিল। হঠাৎ একদিন আমাদের সুখী পরিবারের উপর কারো নজর লেগে যায়। মনে হয় এত সুখ আমাদের সহ্য হল না। বাবার অ্যাক্সিডেন্ট হয় আর তিনি বিছানায় পড়ে যায়। বাড়ির অবস্থাও খারাপ হতে থাকে। বাড়িতে আর কোনো ছেলে ছিল না, তাই মাকে সব কিছু সামলাতে হচ্ছিল। আমার কাকা বাবার উপর অনেক দিন ধরে রেখেছিল। তাদের অনেক দিন দেখা হয়নি, কিন্তু বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর মা নিজে ফোন করে জেঠুকে সব কিছু জানায়। মায়ের বিশ্বাস ছিল বাবার অবস্থার কথা শুনে কাকার সব শত্রুতা ভুলে যাবে। আর সেটাই হলো, কাকা বাবাকে দেখতে আসে আর বাবার পাশে বসে খুব কাঁদে। আমাদের অবস্থা দেখে কাকা বলে, এখন তোমাদের পক্ষে সব কিছু একা সামলানো খুব মুশকিল হবে।
তাই আমি বলছি এখন কিছুদিন তোমাদের সাথে থাকতে। করিম চাচার বড় ছেলে, সে খুব ভালো ছিল। আমি তাকে 7 বছর আগে দেখেছিলাম। তারপর চাচার সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, আর তার সাথে দেখা হয়নি। যেসব কথা শুনে মা একটু স্বস্তি পায়, মুখ সেখানে এলে আমাদের অনেক সুবিধা হবে। বাবা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। আমরা 2 বোন বাবাকে দেখে খুব কাঁদতাম। আমরা তো কোনোদিন বাবাকে শুরু করতে দেখিনি, কিন্তু এখন 20 দিন ধরে বাবা বিছানায় পড়ে আছে। শ্যামল ভাই আমাদের বাড়িতে এসে বাবার খুব ভালো করে দেখাশোনা করে। তাই এই অবস্থায় আমাদের একজন বড় ভাই দরকার ছিল, আর স্বামীর ভাই সেই দায়িত্বটা খুব ভালো করে পালন করে। কিন্তু ভাগ্যের লিখনকে আর ঘটাতে পারে। আমরা বাবাকে বেশি দিন ধরে রাখতে পারলাম না। কিছুদিন পর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর মা খুব ভেঙে পড়েছিল, আর আমাদের 2 বোনের পক্ষে তো বিশ্বাস করাই অসম্ভব ছিল যে বাবা আর আমাদের মধ্যে নেই। আমার বয়স মাত্র 14 বছর, আর আমার বোনের বয়স মাত্র 12 বছর। বাবা বলতো আমাদের 2 বোনকে ডাক্তার বানাবে, তারপর আমাদের ধুমধাম করে বিয়ে দেবে। কিন্তু বাবা তার সব স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন। বাবা মারা যাওয়ার পর মা স্বামী ভাইকে আমাদের ছেড়ে যেতে দেয় না। সে আমাদের সাথে থাকতে শুরু করে। কাকা অন্য শহরে থাকতেন। আমাদের বাকি সব আপনি অন্য শহরে আছে। বাবার চাকরির জন্য আমরা এই শহরে এসেছিলাম। বাবার মৃত্যুর পর কাকা আমাদের বলেছিল তাদের শহরে চলে যেতে, কিন্তু আমরা পড়াশোনার জন্য আমরা শহর ছেড়ে যেতে পারলাম না। তো সামনেই আমার মাধ্যমিক পরীক্ষা। নিজের শহরে ফিরে গেলে আমার পড়াশোনা করা হতো না, কিন্তু আমি বাবার স্বপ্ন পূরণ করতে চাই। ডাক্তার হতে চায় না। কাকে বলে দেয় যে আমার বড় মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা আপনার সাথে যাক। আমাদের খোঁজ খবর রাখতেন। 1 মাস পর পর আমাদের সাথে দেখা করতে আসতেন। শ্যামল ভাই ও যখনই বলতো আমি কয়েকদিনের জন্য নিজের বাড়ি থেকে ঘুরে আসি, তখনই আমি খুব কাঁদতাম। তাকে যেতে দিতাম না। আমি চাইতাম শ্যামল ভাই আমাদের সাথে থেকে যাক একদিনের জন্য। আমি ভাইকে চোখের আড়াল করতে চাইতাম না। বাবা চলে যাওয়ার পর শ্যামল তারা আমাদের খুব ভালোভাবে দেখাশোনা করছে। ও আমার থেকে 10 বছরের বড়, কিন্তু ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বাবার পেনশন আসতো, তাতে আমাদের সংসার চলত। শ্যামল ভাই এই শহরে একটা চাকরি খুঁজে নিয়েছিল। প্রত্যেক মাসে তার মাইনের থেকে কিছু টাকা সে মায়ের হাতে দিত। মা মুখে ভাইকে নিজের ছেলের মতোই দেখতেন। বাবা না থাকার অভাবটা সে আমাদের বুঝতে দিত না। শ্যামল ভাই যখন কাজ থেকে ফেরত, আমি তার পিছন পিছন ঘুরতে শুরু করতাম। আর আমার বাবার মতো নই, তাকে আমি সারা দিনের গল্প শোনাতাম। রাতে যখন ক্লান্ত হয়ে ভাই শুতে যেত, আমি তখন বই নিয়ে ভাইয়ের ঘরে চলে যেতাম। ভাইকে বলতাম আমাকে পড়া বুঝিয়ে দিতে। যতক্ষণ আমি তার ঘরে থাকতাম তাকে একবারও মোবাইল দেখতে দিতাম না। মাঝে মাঝে তো আমি লুকিয়ে ভাইয়ের মোবাইলটা বন্ধ করে দিতাম, যাতে আমার পড়ার মাঝখানে সেটা বেজে না ওঠে। আমি মাকে প্রায়ই বলতাম যে শ্যামল ভাই আমার নিজের ভাইয়ের মতন, আমি তাকে খুব সম্মান করতাম। একদিন আমি স্কুল থেকে ফিরে এসে জানতে পারি যে মা আর বোন কোনো এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে গেছে। তারা আমাকে নিয়ে যায়নি, কারণ সেদিন আমার মাধ্যমিকের ছিল। মুখে তারা বাড়িতেই ছিল। সে আমাকে খবরটা দেয়। ভাই সেদিন অফিসে যায়নি। আমি আমার স্কুল ইউনিফর্ম পাল্টে রান্নাঘরে খাবার বাড়িতে যাই। তখন শ্যামল ভাই আমাকে বলে তার ঘরে 1 গ্লাস জল নিয়ে যেতে। আমি যে তার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। প্রথমে মনে হলো আমার সাথে দুষ্টুমি করছে, কিন্তু তারপর মনে হলো ওর নজরটা ভালো নয়। তারপরও আমার সাথে যা যা করে সেটা আমার মনে করতে ঘৃণা লাগছে। দরজার ছিটকিনি তালা গিয়েছে, আস্তে আস্তে আসতে থাকে। আমার হাত পা কাঁপতে শুরু করে। জলের গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে যায়। সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি বলেছিলাম তুমি তো আমার বড় ভাই, আমার সাথে এমনটা করতে পারো না। আমার কথা শুনে স্বামীর ভাই জোরে জোরে হাসতে শুরু করে, আর বলে আমি চাইলে সে আমার ভাই হয়ে যায় না। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল যে কখন হবে। আজ তোমার মায়ের বোন মারা গেছে, তাই আমি এই সুযোগটা পেয়েছি, আর এই সুযোগটাকে আমি ভালোভাবে কাজে লাগাতে চাই। তারপর সে আমাকে সম্মানহানি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। যখন মা ফিরে আসে আর আমি মাকে সব সত্যিটা বলি, তখন তার পক্ষে এটা বিশ্বাস করা খুবই মুশকিল ছিল। কিছুক্ষণ পর স্বামী ভাই বাড়ি ফিরে আসে। তখন মা তাকে জিজ্ঞেস করে সে তার মেয়ের সাথে এমনটা কেন করল। এটা শুনে শ্যামল ভাই মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
তারপর সে বলে সে তো এখনই অফিস থেকে বাড়ি ফিরে সে মায়ের কথা শুনে চমকে যাওয়ার ভান করে মাকে জিজ্ঞেস করে মা কেন তার কি এমন হয়েছে মাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ের সাথে কেন তুমি এমন আচরণ করলে এটা শুনে মুখটা তো খুব রেগে যায় আর বলে আন্টি আপনি এসব কি বলছেন পারুলকে তো আমি আমার ছোট বোনের মতো দেখি আমি ওকে অন্য চোখে দেখার কথা ভাবতেও পারি না আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন যে কার দোষ আমার উপরে চাপাচ্ছেন তো আমি তো কেবল এই কাজে বেরিয়েছিলাম আজ আমার অনেক কাজ ছিল আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম আর আমি যদি পারুলের সাথে এরকম কিছু করতাম তাহলে আমি বাড়ি ফিরে আসতাম না পারুলের একটা ছেলের সাথে সম্পর্ক আছে আমি সব জানি কিন্তু আমি আপনাদের বলিনি কারণ আমি ভেবেছিলাম পারুল নিজেই একদিন আপনাদের সব কথা বলবে কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে পারুল আমার চরিত্রের দিকে আঙুল তুলবে হতেই পারে যে পারুলের বাড়িতে একা একা লাগছে তাই ও সেই ছেলে তাকে বাড়িতে ডেকেছিল তারপর সেই ছেলেটা পারুলের সাথে আমি আর কি বলবো আমি বুঝতেই তো পারছেন আর সেই দোষটা পারুল আমার উপরে চাপাচ্ছে এসব শুনে মা সন্দেহের চোখে আমার দিকে তাকায় আমি ভেবেছিলাম শ্যামল ভাই নিজের দোষ স্বীকার করে নেবে কিন্তু সে তো উল্টে আমার বদনাম করার চেষ্টা করছে আমি মাকে বলিস আমার ভাই মিথ্যে কথা বলছে আমি এ পর্যন্ত কারো সাথে প্রেম করিনি শ্যামল ভাই আমার সাথে যে আচরণ করেছে সেটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না মা এটা শুনে শ্যামল ভাই এসে আমাকে একটা থাপ্পড় মারে আর বলে পারো তুমি নিজের ভুল স্বীকার না করে আমার দিকে আঙুল তুলছে মা তখন বুঝতে পারছিল না তার কি করা উচিত শ্যামল ভাই রেগে গিয়ে মাকে বলে যে সেই বাড়ি ছেড়ে চলে যেতে চায় সে তার নিজের ঘরে গিয়ে তার জিনিসপত্র গোছাতে শুরু করে মা আমার হাতটা ধরে বলে সত্যি কথা বলতে পারলে সবকে করেছে আমি কাঁদতে শুরু করলাম আমি কি করে প্রমাণ করব যেটা স্বামীর ভাই করেছে শ্যামল ভাই তার জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সে আমাকে বলে আন্টি আমি বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না আমি আঙ্কেলের অভাব মেটাতেই বাড়িতে এসেছিলাম কিন্তু আপনার মেয়ে আমার চরিত্রের দিকে আঙুল তুলেছে শ্যামল ভাই চলে যাওয়ার কথা বলতেই মা একটু চিন্তায় পড়ে যায় কারণ বাবার পর একমাত্র শ্যামল ভাইয়ের উপরেই ভরসা করত কিন্তু শ্যামল ভাই আর এই বাড়িতে থাকতে রাজি হল না মা ভাইকে বলে শ্যামল আজ রাতটা অন্তত এখানে থেকে যা অনেক রাত হয়ে গেছে এত রাতে তুই কোথায় যাবি কাল সকাল হলে চলে যাস মায়ের এই কথা ঠিক মনে হয় সে নিজের জিনিসপত্র নিয়ে তার ঘরে চলে যায় মা আমাকে বলে যে আজ রাতটুকু সময় আছে আমার কাছে কাল সকালে যান আমি তাকে সব সত্যি কথা বলে দিচ্ছি তোমার কথা আমাকে খুব আঘাত দিল কারণ মা আমার থেকে বেশি মুখে তাকে বিশ্বাস করেছিল মা নিজের ঘরে চলে যায় আর আমার বোন ঘুমিয়ে পড়েছিল আমার ঘুম আসছিল না মনটা খুব অস্থির লাগছিল ভাবলাম একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি আমি যখন ছাদে যাই তখন দেখি ভাই সেখানে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে তার কথা শুনে আমি অনেক কিছু জানতে পারলাম সে ফোনে কাউকে এটা বলেছিল তোমাকে আর অপেক্ষা করতে হবে না আমি কালকে তোমার কাছে আসছি ফোনের ওপার থেকে কি বলা হল আমি জানি না কিন্তু তার উত্তরের স্বামী ভাই বলে আমি পুরোপুরিভাবে ব্যবস্থা করে ফেলেছি এখন তোমার আর আমার মধ্যে কেউ আসবে না এখন আমি সবসময় তোমার কাছে থাকব আমি মুখে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমাকে দেখে চমকে গেলাম আমি তাকে বলি আমাকে এসব সত্যি কথা বল তুমি আমার সাথে কেন এমনটা করলে সে ফোনটা রেখে আমাকে বলে তুমি আমাকে বাধ্য করেছ এসব করতে আঙ্কেল অসুস্থ হওয়ার কারণে আমি এখানে এসেছিলাম তোমাদেরকে সাহায্য করব বলে কিন্তু তোমরা তো আমাকে তোমাদের চাকর বানিয়ে রেখে গিয়েছিলে আমার স্বাধীনতা বলে কিছু রাখলে না আমাকে তোমরা ভাই দাবি করে আমাকে দিয়ে চাকরবাকরের মতো কাটিয়েছি আমি কোথাও ফোন করলে তুমি আমার অনুমতি ছাড়া ফোন কেটে দিতে আমি যখন অফিসের কাজ শেষ করে বাসায় আসি তখন তুমি নানান বাহানায় আমার ঘরে এসে আমাকে ডিস্টার্ব করো আর তাই তো আমি তোমাকে এভাবে শিক্ষা দিতে চাইছি তুমি তো বুঝতে পারলে কেন আমি তোমার সাথে এমনটা করেছি বন্ধুরা আমরা এই গল্প থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে পরে কখনো আপন হয় না চাচাতো ভাই আর মামাতো ভাই বল কখনো নিজের ভাইয়ের মতো হবে না তারপর কখনো আপন হয় না আর যদি আমার নিজের আপন ভাই হতো তাহলে আর এমনটা হতো না জোর করে কাউকে বেঁধে রাখা যায় না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন
আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।